দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করব আমাদের স্বাস্থ্য খাতের বিনিয়োগ বিষয়ে। আমার সাথে আলোচনার জন্য দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে আছেন সৈয়দ আব্দুল হামিদ, তিনি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং একই সাথে আহ্বায়ক আমাদের স্বাস্থ্য খাতের রিফর্ম নিয়ে যেই অ্যালায়েন্সটি কাজ করে বাংলাদেশে সেখানে। এবং আমার সাথে আছেন ডক্টর শাফিউন নাহিন শিমুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। আমরা তাদের সাথে আলোচনা করব বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি এবং একই সাথে এখানে সরকারি এবং বেসরকারি বিনিয়োগ কিভাবে হলে আমাদের দেশের মানুষ আরও সুলভে মানসম্মত স্বাস্থ্যসেবা পান। ডক্টর আব্দুল হামিদ, আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্থায়ন এর বিনিয়োগ নিয়ে কাজ করছেন। আমি মোটা দাগে যদি বলি যে আমাদের দেশের আমরা যেটা দেখি সেটা হলো আমাদের স্বাস্থ্য খাতে এখনো পর্যন্ত সরকারি বরাদ্দ খুব কম হয়। আমরা প্রায়ই বলি যে এটা বৈশ্বিক মানদণ্ডের চাইতে হয়তো মানে 33/40 যেভাবে বলা আছে, তাই এর বেশি তো আমরা পাই না। এটা অন্তত পক্ষে দ্বিগুণ, না পারলেও সম্ভব হলে 3 গুণ করা উচিত। তো আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি সমস্যা? মানে একটা বড় ইস্যু হলো যে আমার জনগণের কাছ থেকে অনেক অর্থ বেরিয়ে যায়। আমি বড় সমস্যা দেখি সেটা হলো যে একটা যদি কোনো বড় অসুখ হয়, অনেক মানুষ একেবারে সর্বশান্ত হয়ে যেতে পারেন আর কি। ফলে ঝুঁকিটা অনেক বেশি থেকে যাচ্ছে। আমরা কেন এই জায়গা থেকে বের হয়ে আসতে পারছি না? স্বাস্থ্যসেবা সেটা হলো স্টিল সেটা হলো যে বাজেট যেটা দেওয়া হয় সেটা লাইন আইটেম বেসড। দ্যাট মিনস বিভিন্ন লাইন আইটেমে বাজেট দেওয়া হচ্ছে, বেতন ভাতা, এমএসআর, মেইনটেনেন্স ইত্যাদি ইত্যাদি খাতে বেতন এই লাইফ এটা দেওয়া হচ্ছে। এবং ফোকাসটা সেটা হলো এক্সপেন্ডিচারে, মানে ওখান থেকে যে কি বেনিফিট বা আউটকাম বা আউটপুট তৈরি হচ্ছে সেই দিকে কিন্তু ফোকাস না। হেলথ আরও 10টা সার্ভিসের মতো বা প্রোডাক্টের মতো না, কারণ হেলথ ইজ অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ভেরি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি। হসপিটালে একটা টিম থাকে, সেই টিমের ভিতরে যেমন ইনপুট মিক্স আছে সেরকম স্কিল মিক্স আছে এবং তার অন্যান্য যে সমস্ত সাপোর্ট সার্ভিস দরকার হয়, একদম সিকিউরিটি থেকে শুরু করে হেলথের যে ম্যানেজার হসপিটালে সেই পর্যন্ত একটা টিম। এই টিমে যদি প্রপার কম্বিনেশন না থাকে, তাদের স্কিল না থাকে, তাদের যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, তাহলে হসপিটালে সার্ভিস প্রডিউস করা যায় না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা। এবং এই বাধাটা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে আমাদের পাবলিক সার্ভিসের পার্ট হওয়াতে পাবলিক সার্ভিসের যত নিয়মকানুন আছে সেটাকে ওখানে ফলো করতে হয়। ফলে দেখা যাচ্ছে তাদের কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি নাই। সো হসপিটাল যেটা পরিচালনা হচ্ছে সেটা হচ্ছে যে জাস্ট ওখানে কিছু ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ আছে, তারা ওখানে যাচ্ছে, সার্ভিস পেশেন্ট কি পেলো না এই জায়গাটাতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। দ্যাট মিনস আমি যদি এখানে আসি, তার মানে আমাদের যে হেলথের যে যা সরকার খরচ করছে সেটাকে একটা এক্সপেন্ডিচার হিসেবে দেখতেছে। আসলে আপনার কোয়েশ্চেনে যদি আমি ফিরে আসি, তাহলে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে। এই যে ফেসটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট হিসেবে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে ওখান থেকে কি আউটকাম তৈরি হচ্ছে, কি ভ্যালু তৈরি হচ্ছে সেটা তৈরি দিতে হবে। আমি জানি না পেশেন্ট হিসাবে যে আমি ওখান থেকে কত টাকা সার্ভিস পাই, হসপিটালের ম্যানেজার বা হসপিটাল কর্তৃপক্ষ জানে না আসলে যে কত টাকা সার্ভিস দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট জানে না, গভর্নমেন্ট জানে যে 42,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, বাস এইটুকু। বাট গভর্নমেন্ট জানে যে এই 42,000 কোটি টাকা দিয়ে আরও অনেক হাজার কোটি টাকার ভ্যালু এখান থেকে তৈরি করা সম্ভব। এই ফেসটা যদি চেঞ্জ করা যায় তাহলে ওখানে অ্যাট্রাকটিভনেস আসবে যে সরকার ইনভেস্টমেন্ট করার। অন্য দেশের মডেল কি এর থেকে ভিন্ন? মানে আমার আশপাশের দেশ, আমি একেবারে উন্নত দেশের কথা বলছি না, এক একটা বিভিন্ন ধরনের মডেল আছে আমরা জানি। কিন্তু আমরা যেই দেশে আমরা চিকিৎসা নিতে অনেক যাই, ভারতে প্রচুর বাংলাদেশি রোগী যায়, তাদের সরকারি হাসপাতালের এই অর্থায়ন জায়গাগুলো কি একটু ভিন্ন? না, বিশেষ করে তাদের 2007 সাল থেকে একটা গরিব মানুষদের জন্য একটা প্যাকেজ ছিল, সেটাকে আমরা RSBY বলতাম, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। সেটা সূত্র ধরে বাংলাদেশে এসএসকে এই যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু হয়েছিল 2016 সালে আর কি। বাট মোদি এসে তারা 2017 সালে যে হেলথ পলিসি নিল, ইন্ডিয়ান ন্যাশনাল হেলথ পলিসি, সেখানে তারা ব্যাপক পরিবর্তন করেছে। এবং ব্যাপক পরিবর্তন করে যেটা করেছে সেটা হলো তারা সোশ্যাল সেফটিনেট ধারণা থেকে হেলথকে ডেভেলপমেন্ট ফেনোমেনাতে নিয়ে গেছে। হেলথ কখনো সোশ্যাল সেফটিনেটের ধারণায় থাকতে পারে না, অন্য কিছু থাকতে পারে। কারণ সোশ্যাল সেফটিনেটের কনসেপ্টটা কি, যে পুয়ারদেরকে কিছু সাপোর্ট দেওয়া হলে ও যেন অতি পুয়ার না হয় বা ও যেন বেসিক সার্ভিসটা পায়। কিন্তু যারা নেয়ার পুয়ার তারাই তো দরিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে। আমরা যেটা বলি যে 5 থেকে 6% মানুষ দারিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে, এরা কারা? এরা কিন্তু পুয়ার না,
পুয়াররা আরও অতি দরিদ্র হচ্ছে, বাট নন পুয়ার যারা, নিয়ার পুয়ার যারা, তারা কিন্তু দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। এই ফোকাসটা আমাদের সিস্টেমে নাই। যদি একটা সাধারণ একটা পরিবারে ধরেন যে সে সচ্ছল, তার যদি পরিবারে একটা ক্যান্সার হয়, ও তো রাতারাতি বসে যাবে। হ্যাঁ, আমরা দেখেছি যে সম্পদ চলে যায় এবং রাতারাতি চলে বসে যায়। যাবে। তাদের সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের বটম 40%-কে নিয়েছে, সেখানে পুয়ার আছে, নিয়ার পুয়ার আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গেই ডক্টর শিমুল আপনার কথা জানতে চাই, যেই কথা প্রফেসর হামিদ বলছিলেন তার সাথেই একটু লিঙ্ক করে বলি যে আসলেই কি এরকম তো বাংলাদেশে হয়ে দাঁড়িয়েছে যে যারা গরিব মানুষ তারা সরকারি হাসপাতালে যাবে, যারা একটু অবস্থাপন্ন তারা আর সরকারি হাসপাতালে যাবে না আর কি। তো এইটাই কি মানে সঠিক একটা, আমরা তো কারণ দেশ হিসেবে তো আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের কথা বলি এবং সরকারি বিনিয়োগের বড় সমস্যা, অনেকে বলেন যে আমার তো অর্থ নাই, অর্থ থাকলে তো এটা হতো। কিন্তু আমি আমার নিজের গবেষণাতেও দেখেছি যে রাস্তা বানাতে, ধরেন আমি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা হয়েছিল, অবকাঠামো খাতে পরিকল্পনায় যে পরিমাণ বরাদ্দের কথা বলা হয়েছিল তার থেকে বেশি বরাদ্দ এসছে, কিন্তু শিক্ষা স্বাস্থ্যের মতন খাতগুলোতে যা বরাদ্দ দেওয়ার কথা ছিল তার মানে খুবই কম দেওয়া হয়েছে। তো এই পার্থক্যটা কেন? মানে আমরা মানে সরকারি পরিষেবা মানেই কি এটা গরিবদের জন্য? আমাদের ফোকাসটা একটু ডিফারেন্ট। এবং যদি দেখেন, যদি আমরা ইকোনমিক থিওরি যদি বলি, গ্রোথ থিওরিগুলো দেখেন, ওখানে হিউম্যান ক্যাপিটালের একটা হিউজ রোল আছে। এখন এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, হিউম্যান ক্যাপিটাল কোত্থেকে আসে? একটা হলো এডুকেশন থেকে আসে, আর একটা হেলথ কিন্তু একটা বিরাট রোল প্লে করে। আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, নাম্বার অফ সিক ডেজ কম হয়, আপনার যদি তার কগনিটিভ ডেভেলপমেন্টও কিন্তু নিউট্রিশনের সাথে কালেক্ট, অবশ্যই যে হেলথেরটা কিন্তু মানে গ্রোথের সাথে রিলেটেড। আবার একই সাথে গ্রোথও আমাদের হেলথকে এফেক্ট করে, কারণ আপনার যদি ইনকাম স্কোপটা বাড়ে, আপনার ফিসকাল স্পেসটা বাড়বে, আপনার ইনভেস্টমেন্টের সুযোগটা বাড়বে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। একমাত্র এক্সাম্পল হলো যুক্তরাষ্ট্র, যারা প্রাইভেট সেক্টর হাতে ছেড়ে দিয়েছে। এটার ফলটা কি? তারা অন্য যে কোনো উন্নত দেশের তুলনায় 10 গুণ খরচ করে হেলথে, কিন্তু আউটপুট খারাপ। তাদের লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। এবং আপনার যে মানে কী বলে, সার্ভিস নেওয়ার জন্য যে দরকার, যেটা অ্যাক্সেস টু হেলথ কেয়ার, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন মানে ডেভেলপ কান্ট্রির তুলনায়। তাহলে পুরোপুরি প্রাইভেট সেক্টর হাতে ছেড়ে দেবে, এটা আমরা বেসিক ইকোনমিক্সই পড়ে থাকি, যেখানে মার্কেট ফেল করে গভর্নমেন্টের একটা বিরাট রোল প্লে করতে হবে। আর যেই জায়গাটা যদি আসি, গভর্নমেন্ট যে বরাদ্দ দেয়, তাদের একটা সিম্পল লজিক থেকে যে আমরা তো বরাদ্দ দিই, সেটা খরচ করতে পারে না। এবং কনসিস্টেন্টলি, এবং এই বছরও আমি জাস্ট দর্শকদের জন্য বলছি, এই অর্থ বছরেও আমার মোট উন্নয়ন ব্যয় যা দেওয়া হয়েছে, আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলি, সবচাইতে খারাপ পারফর্ম করা অন্যতম বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বাস্থ্য বিভাগ অন্যতম। রাইট। তো এইটাই কিন্তু সরকার এই লজিকটাই দেয় যে আমরা যা বরাদ্দ দেই সেটাই তো খরচ করতে পারছে না, তাহলে বরাদ্দ বাড়ানোর প্রশ্ন আসে কেন? কিন্তু কেন খরচ করতে পারছে না, এটা আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট নিয়ে অনেকগুলো কাজ আছে। সবচেয়ে বড় একটা বিষয় হলো আপনার নতুন নতুন ডিজিজ আসছে, এমার্জিং ডিজিজ, মেন্টাল হেলথ প্রবলেম বেড়েছে। আমাদের আগে কমিউনিকেবল ডিজিজ অনেক ফোকাস ছিল, এখন নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে। তারপরে যে এখন ক্যান্সার, কিডনি, এই বিষয়গুলো আসছে, সেখানে আমরা কি যথেষ্ট ইনভেস্ট করছি? আমার পরিবেশ যেরকম, তো আরো বাড়বে। এক্স্যাক্টলি। তো আমাদের কিন্তু আমাদের যে 30 বছর আগে যে হেলথ সিস্টেম আমরা দাঁড় করিয়েছি বা যেই চিন্তা করেছি, এখন কিন্তু আমরা নতুনভাবে চিন্তা করতে হবে, এবং তখন আপনার নতুন নতুন এরিয়া আসবে। এবং আরও একটা যদি বলি যে খরচের খাতের বিষয় যদি আসে, যারা অতি দরিদ্র এবং যারা হচ্ছে যে স্যার যেটা বললেন যে মানে নন পোর বাট দরিদ্রের কাছাকাছি, ওই গ্রুপটার জন্য কিন্তু তাদের কিন্তু একটা এর মধ্যে থাকতে হবে, প্যাকেজের মধ্যে রাখতে হবে, যাতে যারা অসুস্থ হলে তারা দরিদ্র না হয়। যে আপনি কেউ একজন যদি অসুস্থ হয়ে মাসে 2-3 দিন কাজে না যান, যাদের নিয়মিত বেতন সেভাবে নাই এবং বাংলাদেশের বড় অংশ এই ধরনের, তাদের কিন্তু আসলে তারা দারিদ্র্য সীমার নিচে পড়ে যাবে। রাইট। এবং আপনি যখন ধরেন যে সরকারি সেবার যেটা বললেন, আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে আমাদের একটা গবেষণা চাই, মার্জিনালাইজড পিপল তারাও সরকারি হসপিটাল অনেক সময় যেতে চায় না। কারণটা কি? কারণ 8:30 থেকে 2টার মধ্যে, এখন সে যে ড্রাইভার, তার তো মালিকের বাচ্চাকে স্কুলে ড্রপ করতে হয়, তারপরে বিকালে দুপুরে পিক করতে হয়, তার তো সন্ধ্যার আগে ফ্রি না। আমার কোনো গার্মেন্টস কর্মীরা এই অভিযোগ করে। এই সমস্যাগুলো তো আমরা ফিক্স করছি না করে আমরা সরকার কি বলে সবসময় বলে থাকে যে আমরা তো বরাদ্দ দিচ্ছি, খরচ হচ্ছে না। তাহলে আপনি যদি ওইটা ইভিনিং শিফট চালু করেন, আপনি যদি এটা একটু চেঞ্জ করেন, তাহলে কিন্তু খরচ এমনি বাড়বে। এবং যে খরচটা হচ্ছে আমরা জানি টোটাল যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে স্বাস্থ্যসেবা নিতে গেলে নিজের পকেট থেকে যে খরচ হয় তার মেজরিটি তো ঔষধে হয়। সেখানে আমরা কী করছি? সেই জায়গাগুলোকে আমরা যথেষ্ট কাজ করছি কিনা? এবং খুব ডেঞ্জারাস একটা ট্রেন্ড হচ্ছে অনেক জায়গায়, যেহেতু
পুরো ওষুধ দিতে পারছে না, অর্ধেক ওষুধ দেয়। এবং অ্যান্টিবায়োটিক এটা করা যায় না, আপনি জানেন, এতে এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে, যেগুলো করলে নতুন নতুন প্যাকেজ নিলে, নতুন নতুন এরিয়া যদি আমরা ঠিক করি, যে জায়গাগুলো গ্যাপ আছে, তাহলে অর্থের বরাদ্দ বাড়ানোর সুযোগ আছে এবং সেখানে আরও কাজ করার সুযোগ আছে। আমাদের একটা ইনসেন্টিভ মেকানিজমে আসতে হবে। আমি সেটা বলছি না যে সবাইকে আপনার এখানেই 2টা পর্যন্ত 12টা পর্যন্ত সার্ভিস দিতে হবে, রাত 12টা পর্যন্ত, বাট দেয়ার শুড বি সাম মেকানিজম। একটা শর্ট টার্ম মেকানিজম হবে, আর লং টার্মে তো আমরা এটা সাস্টেনেবল মডেল না যে আমি যারা হয়তো একটু এক্সট্রা টাইম করেলো, কিন্তু লং টার্মে অন্য চিন্তা তো আমাদের করতে হবে। এবং যে আলোচনাটা খুব কম হয়, হেলথ সার্ভিস কিন্তু শুধু ডাক্তার না, হেলথ সার্ভিস কিন্তু সিগনিফিক্যান্টলি আদার্স। আপনার এখানে টেকনোলজিস্ট লাগবে, স্যার যেটা বলে একদম দারোয়ান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নার্সের বিষয়টি আছে এবং আমাদের মানে অন্যান্য টেকনিশিয়ানের বিষয় আছে। আমরা আলোচনাটা চালু রাখবো, আমাদের একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। আমরা আলোচনা আপনাদের সাথে ফিরবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য খাতের বিনিয়োগ নিয়ে এবং বাংলাদেশের, এটা আমার মনে হয় যে যারা দর্শক আছেন প্রত্যেকেই এই বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং তাদের চাহিদা রয়েছেন, আগ্রহ নিয়ে শুনছেন। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। ডক্টর হামিদ, আপনার সাথে যে আলোচনা শুরু করেছিলাম যে কোন কোন খাতে তাহলে আমরা নতুন করে অন্তত সরকারি বিনিয়োগ বাড়াতে পারবো, তার একটা জায়গা ডক্টর শিমুল বলছিলেন যে আমরা যেই এখন পরিষেবাটা, আমাদের যে কর্মঘণ্টা আছে সেটাকেও আমাদের বাড়িয়ে নেওয়ার জায়গা রয়েছে, কারণ অনেকেই সেই অর্থে সেই সুবিধাটা পান না। এর বাইরে এখন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বাস্থ্য খাতের সংস্কারের আলোচনা করেছে, একটা কমিশন করা হয়েছে অন্যান্য খাতের মতন, এবং সেই খাতে সংস্কার কমিশন কাজ করছেন এবং রিপোর্টও হয়তো মাসখানেকের মধ্যে আসবে আমাদের হাতে। আমরা যদি সত্যিকার অর্থে সংস্কারের কথা বলি, একটা তো থাকছে যে খুব সুউচ্চ ধারণা আছে, কিন্তু খুব মানে দ্রুত বাস্তবায়নযোগ্য হয়তো 1-2 বছরের মধ্যে করা যায়, যেটা আমাদের স্বাস্থ্য খাতের বেশ কিছুটা উন্নতি আনতে পারে। এই রকম জায়গাগুলোর কথা যদি একটু বলেন। আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, FWC আছে, আবার স্বাস্থ্যের আবার একটা সাব সেন্টারও কোনো কোনো জায়গায় উপজেলা স্বাস্থ্য না, ইউনিয়ন লেভেলেই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান আছে প্রায় 1200-1300 জায়গায়, আবার ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তরের সেন্টারগুলো প্রায় 4000-এর উপরে আছে, যেটাকে আমরা FWC বলি, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। হ্যাঁ, এই যে ত্রিবিধ যে ব্যবস্থা আছে, এখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কিন্তু অপটিমাইজেশন হচ্ছে না, রিসোর্স অপটিমাইজেশন হচ্ছে না, রিসোর্স নাই, হিউম্যান রিসোর্স নাই, বেসিক হিউম্যান রিসোর্স নাই, বেসিক ইকুইপমেন্ট নাই। তার মানে এইটাকে রিফর্ম কমিশনের একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এই ত্রিবিধ যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, এইটাকে একটা আমব্রেলার নিচে নেওয়া আসা, এবং এই প্রাইমারি কেয়ারটাকে একটা বডি দ্বারা এটাকে গভর্ন করা। দ্যাট মিনস এটা একটা আলাদা লাইন হয়ে যেতে হবে, লাইন গভর্নেন্স হয়ে যেতে পারে। সেটা হতে পারে যে আমাদের যে এখন যে ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর যেটা আছে, সেটাকে রিস্ট্রাকচার করে একে প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্ব দেওয়া যেতে পারে। আই মিন যে ইউনিয়ন এবং বিলো লেভেলে যে প্রাইমারি হেলথ কারণ কেয়ার এখন আছে, তো দুই বিভাগের প্রাইমারি কেয়ার প্যারালালি দুটো সংস্থা দিয়ে দিলে সেখানে কখনো এই রিসোর্স অপটিমাইজেশন হোক, সেটার কোয়ালিটি হোক, সেটা রক্ষা করা যায় না। তাহলে যেটা ওখানে অনেক হিউম্যান রিসোর্স আছে, হেলথ ডিপার্টমেন্টেরও কিছু আছে যেটা সাব সেন্টার বললাম, আবার ফ্যামিলি প্ল্যানিং আছে, আবার এদিকে কমিউনিটি ক্লিনিক আছে। এইগুলোকে একটা আমব্রেলার নিচে এনে এটাকে যদি হিউম্যান রিসোর্সগুলোকে রিপারপোজ করা হয়, তাহলে এখানে যে গ্রামীণ যে প্রাইমারি হেলথ কেয়ার সেটা শক্তিশালী হবে। এই শক্তিশালীকরণটাই প্রথমে দরকার। আমরা প্রাইমারি কেয়ারে কিন্তু একটা রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করতে পারবো। প্রাইমারি কেয়ারে এখন কোনো রেফারেল সিস্টেম নাই, যার যেখানে চলে যাচ্ছে, কেউ সরাসরি ঢাকা মেডিকেলে চলে আসছে, কেউ বঙ্গবন্ধুতে, কেউ হয়তো উপজেলায় যাচ্ছে। তার মানে
কোনো সিস্টেম নাই, পুরো টোটালি ক্যাওয়াটিক। তাহলে আমাদের রিফারাল সিস্টেম এস্টাবলিশ করতে গেলে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটাকে আমাদের শক্তিশালী করতে হবে, আই মিন রুরাল। এবং সেম অ্যাজ এই জিনিসটা আমাদের যে আরবান, যেটা আরবান আমাদের 2-3 টাইপের আরবান আছে। আরবান ঢাকা শহরের মতো এরকম ব্যস্ত আরবান যেখানে অনেক প্রাইভেট হসপিটাল আছে, আবার দেখা যাচ্ছে যে সিলেটের মতো সিটি কর্পোরেশন সেটাও আরবান, আবার এখন আমাদের ডিস্ট্রিক্ট এবং উপজেলা বেস মিউনিসিপ্যালিটিও আরবান। তাহলে আমিও যেটা মনে করি যে গ্রামীণ যে আদলটা, সেই আদলটা উপজেলা এবং ডিস্ট্রিক্ট বেস মিউনিসিপ্যালিটিতে একই আদলের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম প্রতিষ্ঠা করা যায়। সিটি কর্পোরেশন যেখানে অনেক প্রাইভেট হসপিটাল আছে সেখানে ভিন্ন মডালিটিতে যেতে পারি। প্রাইমারি হেলথ কেয়ার এখানে আমাদের শহরে অনুপস্থিত, দ্যাট মিন সরকারি স্বাস্থ্যসেবা যেটা সেটা হলো অনুপস্থিত। আমাদের কয়েকটা জিওডি আছে, কমিউনিটি ক্লিনিকও নেই এখানে, সেই অর্থে সেন্টারগুলোও নেই। সেন্টারগুলো না। আমাদের কয়েকটা সেই মান্দাতার আমলের যখন শহর ডেভেলপড হয়েছিল তখন কিছু কনসেপ্ট ছিল, গ্রামে যেরকম রুরাল ডিসপেন্সারি গড়ে উঠেছিল আরডিএ, শহরে সেরকম গভর্নমেন্ট আউটডোর ডিসপেন্সারি কিছু গড়ে উঠেছিল, সব মিলে 30টার মতো আছে, ঢাকাতে 23-24টা আছে আর কি। এবং সেইগুলো খুব ফাংশনাল। একটা বড় প্রকল্প ছিল, এটা প্রকল্প ভিত্তিকভাবে ওই যে আরবান হেলথ কেয়ার কিছু প্রকল্প ছিল, আমরা দেখেছি সূর্যের হাসি ক্লিনিক বাই, না, সেগুলো এটা ছিল যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এটা 98 সাল থেকে শুরু হয়ে স্টিল চলছে, বাট এটা হয়তো নেক্সট ইয়ারে এটা থাকবে না। প্রকল্প ভিত্তিক, এটা এখনো প্রকল্প এবং সেটার কোনো সাস্টেইনেবিলিটি দাঁড়ায়নি, সেটা কারা পরিচালনা করবে সে ধরনের কোনো প্ল্যান হয়নি। সো এটা প্রকল্প থেমে যাওয়া মানে ওই অ্যাক্টিভিটিসগুলোই থেমে এবং যাওয়া। এটা মানে বিদেশি সাহায্য পুষ্ট হতে হয় না, বিদেশে সাহায্য পুষ্ট ঠিক না, এটা আমাদের লোন মানি দিয়ে চলছে। আমরা একটা মডেল ডিজাইন করে দিয়েছিলাম, এটা গভর্নমেন্টের ভিতরে ইনবিল্ড করা যায়, সেটা হচ্ছে যে জিপি সেন্টার, সেটা পরে ইউনিসেফ এটা আলো ক্লিনিক হিসাবে এটাকে 6টা জায়গায় বাস্তবায়ন করছে। দ্যাট ইজ এ মডেল, এবং আমি মনে করি যে দ্যাট ইজ আ বেস্ট মডেল। এটা যদি সরকার নিতে পারে তাহলে হচ্ছে যে শহরের এই যে প্রাইমারি হেলথ কেয়ারের যে সমস্যা আছে সেটা দূর হতে পারে। এর বাইরে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো জায়গায় হয়তো যেখানে অনেক প্রাইভেট আছে সেখানে হচ্ছে যে একটা এসওপির ভিত্তিতে একটা স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজার মেনটেন করে সেটাকে হয়তো প্রাইভেট সেক্টর থেকে যেটা আমরা পারচেজিং মেথড বলি, যে স্ট্র্যাটেজিক পারচেজিং, সেটার মাধ্যমে করা যেতে পারে। দিস ইজ, আমি বললাম যে প্রাইমারি হেলথ কেয়ার। তাহলে সেকেন্ডারি হেলথ কেয়ারের সমস্যা যেটা সেটা হলো যে প্রথম যে সমস্যা সেটা হলো যে আমাদের ইমার্জেন্সি কেয়ারটা রেডি না, এবং ইমার্জেন্সি কেয়ারটা রেডি না থাকার কারণেই হচ্ছে যত ক্যাওটিক সিচুয়েশন ডেভেলপ করে, এই যে ডাক্তার পেশেন্ট রিলেশন যে খারাপ, এর মেইন কারণটা হচ্ছে যে আমাদের ইমার্জেন্সি রেডি না। কারণ ইমার্জেন্সিতে পেশেন্ট হয়তো রোডে ব্রড ডেড নিয়ে আসা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে কিন্তু ডাক্তার নাই, সাফিসিয়েন্ট ডাক্তার নাই। সো এই ইমার্জেন্সি সহ আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা, এটাকে রেডিনেস বাড়াতে হবে। এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে নেক্সট লেভেলে গিয়ে আমাদের যেটা টার্সিয়ারি লেভেলে আমাদের যে পেশেন্টগুলো যাবে সেটা প্রেশারটা কমে যাবে, এবং সেটা যদি আমরা রেডিনেসটা বাড়াতে পারি তাহলে এই যে ক্যাওটিক সিচুয়েশনটা এটা দূর হবে। বাট এই রেডিনেসটা এমনি বাড়বে না, এটার সাথে ফাইন্যান্সিং মেকানিজমটা কাজ করতে হবে। চলো, আমি এটা ফেস চেঞ্জ করার কথা বলেছি যে আমরা সার্ভিস অনুযায়ী যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার, তো সারা পৃথিবীতে প্রাইমারি হেলথ কেয়ার এটা ডেফিনেটলি এটা পাবলিক ফাইন্যান্স হবে, এর কোনো বিকল্প নাই। নেক্সট যেটা, তাহলে প্রাইমারি হেলথ কেয়ার যে মডেলটা বলে এটা যদি ঠিক হয় তাহলে যেটা পরে যে কেয়ারটা থাকতে সেগুলো রেফার আউট পেশেন্ট, ম্যাটার্নাল কেয়ার, তারপরে হচ্ছে যে ইমপেশেন্ট বেসিক ইমপেশেন্ট কেয়ার, এবং তারপরে হচ্ছে যে বেসিক ইমার্জেন্সি কেয়ার। এইটার জন্য যেটা করা যেতে পারে, আমাদের যে ফাইন্যান্সটা আছে সেই ফাইন্যান্সটার সাথে যেটা করতে হবে সেটা রেডিনেস বাড়াতে হবে হসপিটালে। কারণ শিমুল যেটা বলছে যে হসপিটালে অনেক লাইন আইটেম যে পরিমাণ হিউম্যান রিসোর্স থাকার কথা, যে পরিমাণ থাকার কথা সেটা নাই, এবং ফ্লেক্সিবিলিটিও নাই, যে এক হেডের পয়সা আর এক হেডে যে ব্যয় করা হবে সেই ফ্লেক্সিবিলিটি নাই। তাহলে ফ্লেক্সিবিলিটি দিতে হবে, এবং ওখানে কিছু থোক বরাদ্দ দিতে হবে যেটা ব্লক অ্যালোকেশন বলা হয়। তাহলে ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি বাড়বে, যে কোনো ধরনের জরুরি সার্ভিস, সেটা সে ওষুধ হোক বা অন্য কিছু হোক, সেটা কিনে নিতে পারবে। এটা করতে হবে, এবং সাথে যেটা করতে হবে সেটা হলো সার্ভিসটাকে ভ্যালু করতে হবে, এবং জনগণকে একটা কার্ড দিতে হবে, একটা পরিবার প্রতি একটা কার্ড দিতে হবে। আমি আপনার সাথে আলোচনায় ফিরবো ডক্টর হামিদ। আমি ডক্টর শিমুল, খুবই আমার মনে হয় যে বড়ভাবেই এটা জনগণের যে ইচ্ছার একটা প্রতিফলন ডক্টর হামিদ বলছিলেন, কিন্তু বড় সমস্যা যেই পরিবর্তনগুলোর কথা বলছেন তার তো একটা বড় সমস্যা হলো আমার এই খাতের সুশাসন। তো সেইটার ব্যাপারে আমরা মানে বিভিন্ন সময় আমরা অনেক অভিযোগ পেয়েছি, সত্যতাও পেয়েছি। বিশেষ করে আমাদের এখনও তো স্মৃতির থেকে চলে যায়নি যে কোভিডের সময় কী ধরনের বের হয়ে আসলো, যে একটা সারা বিশ্বব্যাপী দুর্যোগের ভেতরে কীভাবে স্বাস্থ্য খাতে লুটপাটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং অনেক ক্ষেত্রেই মানুষ বলবেন যে এই যে ফ্লেক্সিবিলিটির কথাই ধরেন বলছিলেন প্রফেসর হামিদ, যে আপনি ফ্লেক্সিবিলিটি দিবেন, তারপর সেই টাকা কোথায় নিয়ে খরচ করে ফেলবে যদি আপনি আরও স্ট্রিক্ট না হন খরচ করার ব্যাপারে। তো এই সুশাসনের মানে
ব্যাপারে কি করা যায়? এটা হলো লং টার্ম, কিছু জিনিস তো আমরা মানে রাতারাতি তো আমরা অনেক চেঞ্জ হয়ে যাব না। না, কিন্তু সিস্টেমের পরিবর্তনের ধাপগুলো যদি বলতেন। ধাপগুলো যদি বলি, মূল কথাটা হলো যে খরচটা যেটা আমরা থোক বরাদ্দের কথাটা যে কারণে এসছে, বা আমরা প্রাইমারি হেলথ কেয়ারে বেশি জোর দিতে কেন যাচ্ছি, কারণ আপনি যদি প্রাইমারি হেলথ স্ট্রং করেন তাহলে তো একটা বিরাট গ্রুপ সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার লাগবেই না, যদি আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি সে ট্রিটমেন্ট পায়। তো আমাদের দেশে যেটা হয়, লোকজন তো সেটা পাচ্ছে না, যার ফলেই কিন্তু আমাদের হেলথ এক্সপেন্ডিচারটা মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা বেশি হচ্ছে, কারণ আমার অবস্থা খারাপ না হলে ডাক্তারের কাছে যেতে চাচ্ছি না, যেহেতু প্রাইমারি কেয়ারটা স্ট্রং না। এখন গভর্নেন্সের যে জায়গাটা এসছে, সেখানে গভর্নেন্সের কিছু টেক্সট বুক টুলস আছে যেটা দিয়ে আপনি গভর্নেন্স ইমপ্রুভ করতে পারেন। সিম্পলি হচ্ছে আপনার জিনিসটা ট্রান্সপারেন্ট করতে হবে যে সরকার বা যে হসপিটাল থোক বরাদ্দ সে কীভাবে খরচ করছে, এটার জন্য যে কেউ জানতে পারে। এখন কিন্তু এটা সিক্রেট। আপনার সরকার ধরেন একটা জেলা প্রশাসক বা একটা জেলা প্রশাসন কোন খাতে কত টাকা খরচ করছে, সে আপ্যায়নে কত খরচ করছে, সে গাড়ির তেলের পিছনে কত খরচ করছে, সে ভালো কাজের জন্য করছে, একইভাবে হসপিটালে যে খরচ, এগুলো কিন্তু আমরা জানি না। আমরা ন্যাশনালি জানি যে টোটাল কোথায় কত খরচ হচ্ছে। তো এই ট্রান্সপারেন্সি যখন আনবেন, যে কেউ যখন অ্যাক্সেস করতে পারবে, আপনি আমি যে কোনো জনগণ যখন অ্যাক্সেস করতে পারবে যে এই হসপিটালে এত কোটি টাকা বরাদ্দ ছিল এবং এই খাতে এত টাকা খরচ। অন্য দেশের অভিজ্ঞতায় যেটা দেখি, প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য এটা আমাদের স্থানীয় সরকারের ভিতরে থাকে। জুরিসডিকশনে পড়ে হয়। আর দ্বিতীয় যে কারণে জনগণ অনেক বেশি সম্পৃক্ত থাকেন, অ্যাকাউন্টেবল করতে পারেন। কারণ Theoretically, আমার দেশের একটা ছোট শহরের জনগণ কোথায় স্বাস্থ্যমন্ত্রীকে ধরতে আসবেন, Right. কিন্তু ওনার যদি একজন মানে ইউপির চেয়ারম্যান হোক বা একটা মেম্বার হোক, একটা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হোক, তাকে কিন্তু করতে পারেন। না, এখন লোকাল গভর্নমেন্টের যদি মানে নামের মধ্যেই কিন্তু বলা আছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, সে কিন্তু ওই স্থানের সরকার। যদি আমি একদম স্পেসিফিক্যালি বলি, সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব আছে, আবার তার কিছু ক্ষমতাও আছে, মানে তাকে কিছু ক্ষমতাও দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের তো সেটা নাই। আপনার ধরেন আমরা একটা সিটি কাজ করেছি নিউপোর্টের একটা প্রজেক্টের, সেখানে ছিল লোকাল গভর্নমেন্ট যে সার্ভিস দেওয়ার যে তারা তাদের যে স্টাফের বেতন দিতে পারে না, তাদের আর্থিক সক্ষমতায় অবস্থা, তা সে হেল্প কীভাবে দিবে? তো তার জন্য তো তার যে সক্ষমতার জন্য যে মেকানিজম দরকার সেটা কিন্তু আমরা করতে পারছি না। যেমন একটা এক্সাম্পল ওরা দিয়েছে যে এই ট্যাক্সটা কিন্তু আর্ন করে তারা, কিন্তু সরকারকে দিয়ে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়। আপনি বলছেন লোকাল গভর্নমেন্ট, কিন্তু লোকাল গভর্নমেন্টের কিন্তু ফাইন্যান্সিংয়ের কোনো মেকানিজম স্ট্রং নাই। তো সেইটা একটা বড় বাধা, যে তারা যে আপনি দায়িত্ব দিয়েছেন লিগালি যে প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে লোকাল গভর্নমেন্ট দেবে, কিন্তু টাকাটা কোত্থেকে আসবে? হ্যাঁ, কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্ট গ্র্যান্ট মানিও দেয়, কারণ ওটা আরো একটা বড় প্রসঙ্গ যে এটা না, সেটা যথেষ্ট না। আপনি যে কিন্তু যেই দায়িত্বটা দিয়ে দিয়েছেন সেই তুলনায় এটা তো মানে এই কাকে যে আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, ওই জবাবদিহিতা উনি কার কাছে করেন? উনি তো কোনো জনগণের কাছে করেন না, উনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের ভিতরে এটা করেন। রাইট, এটা এখন যদি আমরা একটা সেখানে তো আমরা ডেমোক্রেসির কথা বলছি, যদি একটা ভালো ডেমোক্রেসি থাকে তাহলে তো জনগণ সেই লোককেই নির্বাচিত করবে যে আসলে ভালো জায়গায় সার্ভিস দেবে। এবং দেখেন যেহেতু লোকাল গভর্নমেন্ট, এখানে কিন্তু কম্পিটিশনও থাকে। ধরেন আমার পাশের থানায় যদি দেখি ভালো সার্ভিস দিচ্ছে একই সিটি কর্পোরেশন, দেখুন পৌরসভা, তাহলে আমার কিন্তু একটা দাবি থাকবে, ওরা দিতে পারলে আপনি কেন দিতে পারবেন না? যখনই আপনি এরকম ভালো ইন্টার গভর্নমেন্টাল কম্পিটিশন স্মল গভর্নমেন্টের মধ্যে যদি বলি, সেটা যদি এনশিওর করা যায় এবং সাথে সাথে তাদের কিছু ক্ষমতাও দিতে হবে, একটা পর্যায়ে আমাদের কিছু ছাড়তে হবে। আমরা সবসময় যদি সন্দেহের জন্য রেখে দেই যে ওরা দিলে দুর্নীতি করবে, আর ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি ডেভেলপ করে তাকে কিছু অটোনমি দিয়ে মেকানিজম তৈরি করতে হবে যাতে দুর্নীতিটা কম হয়। দুর্নীতির সবচেয়ে ভালো সমাধান কিন্তু পিউনিটিভ না, শাস্তিমূলক ব্যবস্থা না, প্রিভেন্টিভ। রোগের ক্ষেত্রে যেরকম স্বাস্থ্যের রোগের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে তাই প্রিভেন্টিভ মেকানিজম নিতে হবে যাতে দুর্নীতি করাটা কঠিন হয়ে যায়। ছোট প্রশ্ন করে আপনাকে বিরতিতে যাব, একটা ছোট্ট উত্তর আশা করছি। প্রাইমারি স্কুলের একটা স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকে যেখানে লোকাল লোকজন সেটার অংশ থাকেন। আমাদের হাসপাতাল বা স্বাস্থ্যসেবার ভিতরে কি এই ধরনের কোনো ব্যবস্থা আছে? এটা কমিউনিটি ক্লিনিক একটা আছে। না, কমিউনিটি ক্লিনিকের বাইরে, কারণ ওটা তো কমিউনিটি আমার জানা মতে নাই, উপজেলা বা আমার থাকলেও সেটা সুযোগ নাই। উপজেলায় কমিটি আছে, স্বাস্থ্যের কমিটি আছে, সেই কমিটিতে লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিও থাকে, বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান যে উনি ওটা সভাপতি আর কি থাকে। কোনো কোনো জায়গায় এমপি আছে। বাট আমাদের মনে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের তো গভর্নমেন্ট সিস্টেমে ফাংশন করে না, সেখানে লোকাল গভর্নমেন্ট সিস্টেম কিভাবে ফাংশন করে? না, আমরা ঠিক আছে, আমরা আমাদের বিরতিতে যেতেই হচ্ছে, আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য খাতের বিনিয়োগ নিয়ে। আমার সাথে অতিথি যারা আছেন তারা বলছিলেন যে কিভাবে এই খাতের
সংস্কারগুলো করা যায়, সুশাসন আনার ক্ষেত্রে কী করা যায়। আমরা আলোচনা বিরতির পরে আবার ফিরব, আমার সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মুড়ি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। প্রফেসর হামিদ, বিরতির আগে আমরা তো আলোচনা করছিলাম বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন অনেক বেশি আমাদের নিশ্চিত আমাদের মানুষের থাকে, সেটা হলো এই যে স্বাস্থ্য খাতে আমরা সেবা নিতে গেলেই কিছু একটা হলে আমরা অন্য দেশে চলে যাই, আমাদের সেখান থেকে স্বাস্থ্যসেবা নিতে ভারত কাছের দেশ বলে সেখানে যাই, ওখানকার স্বাস্থ্যসেবার প্রতি অনেক আমাদের আস্থার জায়গা আমি দেখি একটা মানুষের। তো অর্থনীতির ভাষায় তো আমি জানি যে অনেক ক্ষেত্রে এই ধরনের হলে অনেক বাইরের বিনিয়োগও আমাদের এখানে আসবার কথা, কিন্তু সেই অর্থে বিদেশি বিনিয়োগ স্বাস্থ্য খাতে অনেকখানি নেই। এটা কি মানে আগ্রহ নাই, নাকি এটা আমাদের একটা স্ট্রাকচারের সমস্যা? কিভাবে আমরা এই জায়গা থেকেও যদি সেভ করতে পারতাম তাহলে আমার একটা বৈদেশিক মুদ্রার একটা বড় সেভ হতো, যে এইটা তো আমি বুঝি। আমাদের হসপিটালের ডাক্তার কারা হবে, নার্স কারা হবে? আমাদের প্রচুর ডাক্তার নার্স আছে, কিন্তু সেই ডাক্তার নার্স আপনি কি ফুল টাইম ডাক্তার নার্স যদি আমি ডাক্তারের কথা যদি বলি, আপনি ফুল টাইম কিন্তু ক্যাপাবল লোক নাই। দ্বিতীয় যেটা, সেটা হলো হুইল বি দ্য ম্যানেজার। এখানে আমরা হেলথ সেক্টরে ম্যানেজার তৈরি করতে পারি নাই। দেখেন যে হসপিটালগুলো আছে আমাদের কর্পোরেট কালচারে, সেটা হচ্ছে যে ফ্যামিলি রান ম্যানেজার, দ্যাট মিনস ফ্যামিলি থেকে ম্যানেজার আসছে সেখান থেকে, এবং তাদের কোনো ওই ধরনের কিন্তু এডুকেশন বা ট্রেনিং কিন্তু দেওয়া হয়নি, এবং এই হসপিটাল ম্যানেজার এই প্রফেশনটাকে কিন্তু আমরা আগ্রহী করে তুলতে পারি নাই। তাহলে সেই জায়গার একটা ব্যারিয়ার আছে। 3 নম্বরে যেটা, সেটা হলো যে আমাদের আরও যে সমস্ত পারিপার্শ্বিক যে ব্যারিয়ারগুলো আছে, দ্যাট মিনস একটা ইকোসিস্টেম থাকতে হয়। কোনো কিছু ডেভেলপ করতে গেলে আপনার ইকোসিস্টেম থাকতে হয়। এখানে গার্মেন্টস কেন পেরেছে? গার্মেন্টসে দেখেন যে স্কিল মিক্সটা কিন্তু খুব কম, মেশিন এবং কিছু র লেবার, স্কিল মিক্সটা কম। কিন্তু যেখানে স্কিল মিক্সটা বেশি লাগে, সেই স্কিল মিক্সের যদি প্রয়োজনীয় হেলথ মানে হিউম্যান রিসোর্স না থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় বিদেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। হেলথের ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং যারা এসেছে বিদেশিরা, আপনি দেখেন যে এভার কেয়ার, এটা কিন্তু এই যে হিউজ যেহেতু লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এরা কিন্তু এখনও কিন্তু প্রফিটে যেতে পারে নাই। ইউনাইটেড শুরু করেছিল মালয়েশিয়ার সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে, তারাও কিন্তু এইটা প্রফিটে যেতে পারে নাই। সো হেলথ ইটসেলফ, মানে এটা হেলথ ব্যবসা করে যে প্রফিটে যাওয়া খুব ডিফিকাল্ট, কারণ এখানে অনেক ধরনের
কস্ট আছে, আপনি সেগুলো জানেন। যদিও আমাদের এখানে খুবই এক্সপেন্সিভ, তার থেকে ভারতে গিয়ে চিকিৎসা করা মানে অনেকে বলেন যে কম খরচ আর এক দুই হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা অংশের মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে আপনি এখানে যতই ভালো কেয়ার দেন তত যেটা মনে করবে যে এটা না, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, কারণ তার আগের অভিজ্ঞতা পারিপার্শ্বিক থেকে সে এক ধরনের কিন্তু মানে এক ধরনের ডিসিশনে চলে আসতেছে। আমার যদি টাকাই থাকে, সেম টাকা বা 2 লাখ টাকা যদি বেশি দিয়ে হয়, তাহলে আমি দেশের বাইরে যাব, থাইল্যান্ডে যাব, সিঙ্গাপুরে যাব, ইন্ডিয়ায় যাব, সেই ধরনের কিন্তু একটা বিষয় আছে। তারপরে স্টিল আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে এখানে ভালো মানের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থাকা উচিত, এবং যারা বিদেশমুখী হচ্ছে তাদের বিদেশমুখিতা কমানোর জন্য আপনি যেটা বললেন সেই ধরনের প্রাইভেটটাকে আমরা যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো এখানে বিদেশমুখিতা কমবে। ধন্যবাদ ডক্টর শিমুল। একই রকমই আমি বলবো যে একটা বড় ইস্যু হলো যে প্রাইভেট সেক্টরেরও যেই আমাদের স্বাস্থ্যসেবা আছে, এইটাও তো রেগুলেট করার, সেটা দেখভাল করার দায়িত্ব আসলে সরকারের হয়, সারা পৃথিবীতেই এটা সত্যি। এবং বড় অভিযোগ আছে যে আমরা অনেক দাম দেই কিন্তু আমাদের কোয়ালিটি ভালো না। অনেক মানে একটা সবচেয়ে খারাপ উদাহরণ হলো যে বিভিন্ন জায়গায় এমন সব ক্লিনিক চলে এসছে যেটা মানসম্মত না, অনেক ভুয়া ডাক্তার, ভুয়া টেকনিশিয়ান আছেন। অনেক অভিযোগ থাকে যে অতিরিক্ত এখানে টেস্ট দেয়, অতিরিক্ত ওষুধ দেয়। এই চক্র ভাঙার রাস্তা কি, এবং এখানে কিভাবে আমি প্রাইভেট সেক্টরকে আরও ভালো রেগুলেট করে ভালো সেবাও দিতে পারি, আবার যেটা ডক্টর হামিদ বলছেন যে এটাকে প্রফিটেবলও তো করতে হবে প্রাইভেট সেক্টরের জন্য, এই নেক্সাসের চ্যালেঞ্জটা কোথায় আছে? না, একটা খুব ইন্টারেস্টিং যদি আপনি খেয়াল করেন, স্যার যে এক্সাম্পলগুলো দিল, দে আর ভেরি বিগ হসপিটাল, এবং বাংলাদেশের সেরা হসপিটালে যদি বলি, তারা প্রফিট করতে পারছে না, কিন্তু গ্রামের একটা ক্লিনিক প্রফিট করতে পারছে। ভেরি ইন্টারেস্টিং। কেন করতে পারছে? কারণ সে লো কোয়ালিটি সার্ভিস দিচ্ছে। সো যখন লো কোয়ালিটি সার্ভিস দেওয়াটা প্রফিটের মানে কারণ হয়, এটা খুবই ডেঞ্জারাস, এটা ট্রাস্টকে এফেক্ট করে। কারণ তারা যেহেতু প্রফিট করার জন্য জেনাতনভাবে সার্ভিস দিচ্ছে, মানুষ যখন মনে করে ওইটাকে একটা ইন্ডিকেটর হিসেবে নেয় যে বা এই আমাদের হেলথ কেয়ার কোয়ালিটি কীরকম। যদি আপনি দেখেন যে এই দুইটা দেশে অনেক মানুষ যায়, সিঙ্গাপুরটা বাদ দিলাম, থাইল্যান্ড বা যাদের অনেক বেশি, থাইল্যান্ড এবং ইন্ডিয়া, তারা কিন্তু তাদের জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে। এবং এই জায়গাটা যে চক্রটা যদি ভাঙতে হয়, এটা সহজ না। কারণ আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেটা DGHS এর যারা এই ক্লিনিকগুলো লাইসেন্স দেয়, তাদের আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আমাদের ডিরেক্টরকে, যে আপনারা যে লাইসেন্স দেন, লাইসেন্স দেওয়ার পরে যে সে যে পারফর্ম করছে না, এই দায়টা কে নিবে? এই উত্তরটা কিন্তু দিতে পারে না। তাদের কাছে হলো লাইসেন্স দেওয়া। আমরা কিন্তু প্রায় নিউজে দেখি কি লাইসেন্সবিহীন হসপিটাল চলছে, লাইসেন্স নেওয়ার পরে যেখানে সার্ভিস দিচ্ছে না, এই দায়টা কার? সুতরাং প্রাইভেট সেক্টরে মানে সার্ভিসের কোয়ালিটি নিয়ে আমাদের কোনো ব্যবস্থা নাই, এটা, এবং লোকবল নাই। সবচেয়ে বড় যে জায়গাটা আমি বলতে চাচ্ছি, স্যারও জানে এটা ভালো করে, যে যারা এই লাইসেন্সিংটা দেয়, হসপিটাল যে ইউনিটটা আছে যারা এই কাজগুলো করে, খুবই লোকবল কম। তাদের পক্ষে ঢাকায় যত ক্লিনিক আছে এগুলো ঠিকমতো মনিটর করা সম্ভব না, বাংলাদেশ তো বাদই দিলাম। তাহলে সেই জায়গাটা আনতে হবে, একটা রেগুলেশনেও আনতে হবে, প্লাস একটু ফ্যাসিলিটেট করা তাদেরকে কি আমরা কখনো ফ্যাসিলিটেট করেছি? একটা হসপিটাল তৈরি করতে গেলে অনেক ধরনের হিউম্যান রিসোর্স রাখে, যারা ঢাকার বাইরে যদি করতে চায় তাদেরকে কখনো ফ্যাসিলিটেট করা হয়েছে? সরকারের বিভিন্ন দপ্তর থেকে আপনাকে বলা হয় ওই সার্টিফিকেশন আনতে হবে, ওইটা আনতে হবে। সরকারের কাজকে শুধু সার্টিফিকেশন দেওয়া, তার তো কাজ ফ্যাসিলিটেট করা। আমার তো মনে হয়, আমি তোকে দেখি নাই কোনো ভালো প্রজেক্টের জন্য সরকার যে তাকে বসে ডেকে এনে তোমার কি কি সার্ভিস লাগবে বলো, আমরা চেষ্টা করবো সেটা ওভারকাম করা। সেই জায়গাগুলো যদি ঠিক না করতে পারি, ইনভেস্টমেন্টও আসবে না, এবং লোকালি যে আমাদের যে ক্লিনিকগুলো আছে, হসপিটালগুলো, এখান থেকে সাফিসিয়েন্ট সার্ভিস পাওয়াটা ডিফিকাল্ট হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের আলোচনার সময় একদম শেষ। স্বাস্থ্য খাত একটা বড় খাত, এবং যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এটার সাথে সরাসরি যুক্ত, এই খাতে আমি নিশ্চিত যে যারা দর্শক আছেন তাদের অনেক আগ্রহের জায়গা ছিল। নিশ্চয়ই আরও সুযোগ হবে আপনাদের সাথে আলোচনার। এবং বর্তমানে যেই সরকার আছেন, তারা স্বাস্থ্য খাতের এই সংস্কারের বিষয়গুলোকে গুরুত্ব সাথে নিয়ে একটি কমিশন গঠন করেছেন, যারা হয়তো এই জায়গায় একটা বড় সংস্কার আনবে, যেন বাংলাদেশের জনগণ একটা ভালো পরিষেবা পান। দর্শক, আমরা আলোচনা শেষ করছি। আমরা আশা করব যে আমাদের স্বাস্থ্য খাতের যে কমিশন করা হয়েছে, তারা আরও বেশি জনগণের কে কেন্দ্র করে তাদের সংস্কার কর্মসূচিগুলোকে সামনে আনবেন, এবং সামনের দিনে এই সরকার এবং সামনে যে সরকাররা আসবেন সেই বিষয়কে গুরুত্বের সাথে নিয়ে সেটার বাস্তবায়নে আমাদের যেই পরিষেবা সেখানে দেবেন, যেন আমরা দেশের ভেতরেই স্বাস্থ্যসেবা পেতে পারি, সুলভে পেতে পারি, মানসম্মতভাবে পেতে পারি, এবং সার্বিকভাবে এটার যে ভালো গুড গভর্নেন্সের আমাদের প্রয়োজন আছে
সেই বিষয়টাও একটা অনুধাবন থাকবে। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা আবার আলোচনায় হয়তো কোনো একদিন ফিরব। কেমন আছে অর্থনীতি জানতে চাইব।